মহাকাশ যদি ক্যানভাস হয়, দূরবীন তার চোখ। স্বচ্ছ লেন্সে দাপিয়ে বেড়ান এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। জেমস ওয়েব টেলিস্কোপে তুলেছেন ১৩০০ কোটি বছর দূরের নেবুলার ছবি। বিশ্বজুড়ে ফেলে দেন হইচই। তিনি জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা। এবছর খুঁজে পেয়েছেন এক নতুন গ্যালাক্সি। রাতের আঁধারে একগুচ্ছ জোনাকির ঝাঁক মহাকাশে ঝলমল করছে, তাই গ্যালাক্সিটির নাম দিয়েছেন ফায়ারফ্লাই। এই গ্যালাক্সিটা দিয়ে আমরা যেই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের মিল্কি ওয়েটা কোথা থেকে এসছে, আমাদের এই গ্যালাক্সিটা এটা কবে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সময় তার দেখতে কীরকম ছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বড় হয়েছে। এই গ্যালাক্সিটির বয়স প্রায় ১০০ মিলিয়ন বছরের মতো। এটা যদি আমরা কম্পেয়ার করতে চাই আমাদের এখনকার মিল্কি ওয়ের বয়স, আমাদের এখনকার মিল্কি ওয়ের বয়স প্রায় ১০ বিলিয়ন বছর, সো প্রায় ১০০ গুণের থেকে বছর। সো এটা অনেকটা, আমরা যদি মনে করি যে একটা মানুষ, আমরা মিল্কি ওয়ে যদি একটা মানুষের বয়সের কথা চিন্তা করি, এখানে আমরা একটি ছোট্ট ১ মাসের বয়সের বাচ্চা সেরকম দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের মিল্কি ওয়ে একটি বড় হয়ে যাওয়া মানুষের মতো। প্রায় ১০০০ আলোকবর্ষ দূরে ১০টি নক্ষত্রপুঞ্জ নিয়ে ফায়ারফ্লাই স্পার্কল। এর পাশেই আছে দুটি সঙ্গী গ্যালাক্সি, ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড ও ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড। জ্যোতির্বিজ্ঞানে সবসময় প্রশ্নটা থাকে যে আমরা কোথা থেকে এসেছি, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হতে পারে আমাদের পৃথিবীর মতো একটি প্ল্যানেট খুঁজে, আরেকটি গ্রহ খুঁজে বের করা অন্য তারার পাশে, বা আমাদের গ্যালাক্সির মতো আরও একটি গ্যালাক্সি খুঁজে পাওয়া। আমরা যেখানে আছি সেই যে তারাটি, সেই গ্রহটি বা সেই গ্যালাক্সিটি, এটি কি একটি খুবই ইউনিক একটি জিনিস, নাকি এটি অন্য সব গ্যালাক্সির মতো? আমরা এখন যে গ্যালাক্সিটা পেয়েছি সেটি আসতে, আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লেগেছে ১৩ বিলিয়ন বছরের উপরে, এবং আমাদের মহাবিশ্বের বয়স হলো 13.7 বিলিয়ন ইয়ার্স, 13.7 বিলিয়ন বছর। সো আমরা বিগ ব্যাংয়ের অনেক কাছে গিয়ে পৌঁছে গেছি অলরেডি। তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল উদ্দেশ্য হলো যে বিগ ব্যাংয়ের পরে জন্ম নেওয়া প্রথম তারা, প্রথম গ্যালাক্সি, সেগুলো খুঁজে বের করা, এবং আমরা এই পর্যন্ত অনেক বিগ ব্যাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। আপনাদের এই ছবির আলোকে কি আমরা বুঝতে পারবো যে পৃথিবীর আসলে চেহারাটা আগে কেমন ছিল, পরিবর্তনে আগে কেমন ছিল? এই ধরনের কোনো তথ্য কি পাওয়া সম্ভব, বা পরিবেশগত যে প্রভাবগুলো পড়ছে সেই কোনো তথ্য কি আমরা নিতে পারবো? আমাদের উপরে যেই প্রভাবটা পড়ছে সেটা হলো যে আমরা যদি একটা জিনিসের ছবি তুলতে চাই, অবশ্যই এখনকার যে লাইট পলিউশন চারিদিকে, এই জিনিসটা আমরা খুব ভালোভাবে এখন বুঝছি যে আমরা পৃথিবীর মানুষ যেখানে থাকে সেরকম বেশিরভাগ জায়গাতে আসলে এরকম ছবি তোলা এখন সম্ভব না। যেই সময় প্রায় বলতে গেলে আলো, কোনো লাইট পলিউশন বলতে কিছুই ছিল না, সেই সময় মানুষ খালি চোখে অন্য গ্যালাক্সি দেখতে পেত, এবং শুধু অ্যান্ড্রোমেডা না, অনেক নেবুলা যেগুলো আমরা সবসময় এখন টেলিস্কোপ দিয়ে ছবি তুলি, সেগুলো তখন মানুষ খালি চোখে দেখতে পেত। কিন্তু এই ১ বছরের মধ্যে, বা আমি বলবো যে ১ বছর না, আসলে গত ৫০ বছরের মধ্যে যেই পরিমাণ লাইট পলিউশনটা বেড়েছে, এখন প্রায় খালি চোখে অ্যাস্ট্রোনমি করাটা খুবই কঠিন। এটা করতে হলে আপনাকে পাহাড়ের খুবই যেখানে মানুষ নেই এরকম কোনো জায়গায় আপনাকে যেতে হবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে থেকে আসলে অনেক বেশি কিছু দেখা যায় শহরের থেকে, এবং আমাদের দূরবীন টিমের যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা খুব ভালো ছবি তুলে, এবং তার মেইন কারণটা হলো যে লাইট পলিউশনটা খুব কম ওখানে। ইলেকট্রিক লাইট, যে আমাদের যে রাস্তায় যেসব আলো থাকে সেগুলো ওখানে নেই, এবং আরেকটা হলো যে আমাদের পলিউশনটা ওখানে খুব কম। আমাদের ঢাকা শহরে আপনারা সবসময় দেখবেন যে রাতের বেলা লাল একটা আভা হয়ে থাকে, ওটা হলো যে যত ধুলোকণা এবং ওয়াটার ভেপার যেগুলো আছে, বাষ্প, ওখান থেকে আমাদের যে রাস্তার যে লাইটগুলো, ওই লাইটটা গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার ওটা ব্যাক করছে, তো ওই জন্য সবসময় এটা লালচে আভা হয়ে থাকে। গ্রামে গেলে কিন্তু আপনি এরকম লালচে আকাশ দেখবেন না, গ্রামের আকাশ কিন্তু অনেক কালো, গাঢ় কালো হয়। লামিয়া জানান, মহাকাশের অনেক রহস্য সমাধানে আগামীতে আরও নতুন নতুন গবেষক প্রয়োজন হবে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞানে বড় অংশীদার হওয়া সম্ভব। নাসা
এডুকেশনের যে সাইটটা, তারা অনেক কাজ করছে বাচ্চাদের জন্য ভিডিও বানানো, যে আমরা যে ইমেজ দেখছি সেই ইমেজটাতে আমরা অ্যাকচুয়ালি কী কী দেখছি, তারাগুলো কি কোথা থেকে আসছে, নেবুলার রঙগুলো কোথা থেকে আসছে, স্পেকট্রোস্কোপি কিভাবে হচ্ছে, সেটা খুব ভালোভাবে আমাদের সব ভিডিও বানানো হয়েছে। এবং তারা আরেকটা যেটা করছে যে বিভিন্ন দেশের লোকজনকে, তারা সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করছে যে ওটাকে তাদের ভাষায় অনুবাদ করার জন্য। সো আমি যেমন নাসার সাথে কাজ করেছি ওদের সব বাংলায় ট্রান্সলেট করার সময়, সেটা আমাদের প্রায় 4 বছর আগেকার কাজ, যখন লঞ্চ হচ্ছিল যখন আমাদের টেলিস্কোপটা। এখন যেই কাজ হচ্ছে যে এখন তো ডেটাগুলো আসছে প্রত্যেক দিনই, এখন 24 ঘন্টা দিনে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কাজ করছে। এখন এই যে আমরা ডেটাগুলো পাচ্ছি, এটা হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং আমরা অনেক ধরনের পোর্টাল বানাচ্ছি, এটার জন্য অনেক ধরনের ওয়েবসাইট বানানো হচ্ছে, গ্যালারি বানানো হচ্ছে, যেখানে স্টুডেন্টরা গিয়ে কোডিং শিখতে পারে এই গ্যালাক্সির ছবি ইউজ করে। আপনারা এর ভিতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কাজ শুরু করেছেন, দূরবীন তার সাথে আছে এবং আপনিও তার সাথে আছেন। সাড়া কেমন পাচ্ছেন? বিভিন্ন প্রান্তিক এলাকায় যাচ্ছেন, মানুষের মহাকাশ নিয়ে আগ্রহ কেমন দেখছেন এখনকার জেনারেশনের? দূরবীন অসম্ভব ভালো সাড়া পাচ্ছে, যেখানেই যখন যাচ্ছে মানুষের ঢল নেমে আসছে। এবং তার কারণ হলো যে মহাবিশ্ব এত সুন্দর, এবং কে টেলিস্কোপ, এমন কাউকে হয়তো খুঁজে পাবেন না যে বলবে যে টেলিস্কোপ দিয়ে দেখতে চাই না। সো আসলে যে কোনো জায়গায় গেলেই বাচ্চারা সবসময় আগ্রহী, বাবা মারা সবসময় আগ্রহী তাদের শিশুদেরকে দেখানোর জন্য। সো সবাই আসলে নিয়ে আসছে, এবং আমরা অসম্ভব রকম ভালো সাড়া পাচ্ছি। আমাদের এই পর্যন্ত মাত্র 4টি টেলিস্কোপ আছে, কিন্তু আগামীতে আমরা আশা করব যে আরও বাড়াতে এবং বিভিন্ন দেশের প্রান্তে যেতে, সবসময় স্কুলের সাথে কাজ করতে। এবং কোনো স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ক্লাব যদি দূরবীনকে আসতে বলেন, তাহলে অবশ্যই আমাদের মেম্বাররা তাদের কাছে টেলিস্কোপ নিয়ে হাজির হবে। যদি কেউ আপনার মতো এরকম জ্যোতির্বিজ্ঞানী হতে চায়, সেক্ষেত্রে তার আসলে পথ চলাটা কিভাবে হওয়া উচিত, কোন রাস্তায় যাওয়া দরকার? আমার ছোটবেলা থেকে, আমি প্রথমে যখন আমাদের স্কুলে পদার্থবিজ্ঞান ফার্স্টে এসেছিল ফিজিক্সে ক্লাস 8-এ, তখন থেকে আমার ফিজিক্সের প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল। এবং তারপরে আমার বাবা মাও অনেকের মতোই বলেছিল যে মেডিকেল স্কুলে যেতে। তো আমি যখন কলেজে প্রথম গিয়েছি, আমি কিন্তু নিউরো সায়েন্স স্টুডেন্ট হিসেবে গেছি, কারণ আমি মেডিকেল স্কুলে ভর্তি হব সেই জন্য। এটা হলো ওয়েলসলি কলেজে, ইউএসএতে, ওখানে। কিন্তু ওই ওয়েলসলি কলেজে যাওয়ার পরে আমি ফার্স্ট সেমিস্টারে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হলো অ্যাস্ট্রোনমি 101, যেটা এবং সেখানে আমাদের এই গ্রহ থেকে শুরু করে বিগ ব্যাং পর্যন্ত সমস্ত কিছু একটি সেমিস্টারের মধ্যে পড়ানো হয়। এবং সেটা পড়ার পরে আমার এত আসলে মজা লেগেছিল যে আমি আর কোনোভাবেই মেডিকেল স্কুলের কথা চিন্তা করতে পারছিলাম না। তখন আমি আমার মাকে বলেছিলাম যে আমি ফিজিক্সে পড়তে চাই, আমি ফিজিক্সে ব্যাক করতে চাই, এবং তারপরে আমি হয়তো জ্যোতির্বিজ্ঞানী হব। এবং আমার মা প্রথমে বুঝছিল না যে এটা কি, আসলে কিসের কথা বলছি আমি। কিন্তু তারপরে তারা বলেছে যে ঠিক আছে, যদি মনে করো যে এইটাই তোমার ভালো লাগে তাহলে করো। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঙালি এই গ্যালাক্সি কন্যা। আমার মতো যারা দেশের বাইরে কাজ করছেন কিন্তু দেশে এসেও কাজ করতে চান, তারা অনেকেই এভাবে অনেক ইউনিভার্সিটির কাছে যাচ্ছেন এবং বলছেন যে আমরা কাজ করতে চাই আপনাদের সাথে, আপনাদের স্টুডেন্টদের সাথে কাজ করতে চাই। তো এরকম অনেক ধরনের অ্যাস্ট্রোনমাররাও, বাংলাদেশি অ্যাস্ট্রোনমাররাও দেশের প্রতি এগিয়ে আসছে। এবং যেটা করতে হবে, ইউনিভার্সিটিদেরকে সুযোগ দিতে হবে তাদেরকে থাকার জন্য, এবং তারা যাতে ক্লাস নিতে পারে, নতুন প্রোগ্রাম চালু করতে হবে। এখন পর্যন্ত তেমন কোনো প্রোগ্রাম নেই দেশে যেখানে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাস্ট্রোনমি পড়তে পারবে। কিন্তু আমার মনে হয় বেশি দূরে নেই আমরা, হয়তো খুব শীঘ্রই কিছু প্রোগ্রাম শুরু হবে।